ঢাকা বোর্ড 2026-এর এমসিকিউ পার্ট অনেক স্টুডেন্টের কাছে খুব জটিল হয়েছে। প্রশ্ন কিন্তু জটিল হয় নাই, আবার এমনও না খুব ইজিও হয়েছে। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন যেমন হওয়া লাগে ঠিক ওই রকমটাই হয়েছে। এইখানে 30টা এমসিকিউ থেকে তুমি কয়টা পারো এবং বাকিগুলি তুমি কিভাবে সমাধান করবা, এই বিষয়টা আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব। এখন আমি যেই প্রশ্নটাই করি এর আগে তুমি একটু চিন্তা করবা অ্যান্সার দেওয়ার আগে আগে যে এটার অ্যান্সার অপশনটা আসলে কোনটা হইতে পারে। এরপরে ফাইনালি 30টা করানোর পরে তুমি একটু দেখবা তুমি আসলে যদি এই প্রশ্নটা পাইতা, বোর্ড পরীক্ষায় যদি এই প্রশ্নটা তুমি পাইতা, তুমি কত মার্ক তুলতে পারতা। এই বিষয়টা এখনই যাচাই হয়ে যাব। তো প্রথমে আমরা 1 নাম্বারটার দিকে তাকাই, আশা রাখি এটা তুমি পারো। একটা ত্রিভুজের কয়টা পরিবৃত্ত আঁকা যায়? ত্রিভুজের পরিবৃত্ত এই সংক্রান্ত বিষয় আমরা জানি। ধরো এটা আমাদের একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজের যদি আমি পরিবৃত্ত কি, পরিবৃত্ত মানে কি এই শীর্ষ এবং এই শীর্ষ তিনটা দেওয়া যায় এরকম একটা বৃত্ত, এটি আমরা কি বলি? পরিবৃত্ত। তো একটা ত্রিভুজে কয়টা পরিবৃত্ত আঁকা যায়? মাত্র একটা। কয়টা? মাত্র একটা। চাইলে তুমি একাধিক আঁকতে পারবা না। তো এখানে আমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে আমাদের ক নাম্বার। তারপরে এ বি সি ডি চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে, এখানে আমাদের অ্যান্সার 1 2 3 এই তিনটার মধ্যে কোনটা কোনটা হবে এটা একটু গেস করতে হইব। আগে তুমি গেস করো, তারপরে আমি সমাধান দিতেছি। কথা হইতাছে এইখানে আমাদের 1 2 3 তিনটাই টেস্ট করে দেখতে হইব। তো প্রথমে আমি একটু টেস্ট করি। বলছে এ বি সি ডি চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক। সম্পূরক কথার মানে কি? দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি। যদি দুইটা কোণের যোগফল কত হয়? 180, তাদের আমরা কি বলি? সম্পূরক। আর যদি 90 হয় তাহলে আমরা পূরক বলি। এখানে পূরকের কথা নাই, তো আমরা সম্পূরকেই থাকি। এখন এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত। সমবৃত্ত মানে একই বৃত্তের আন্ডারে হইব। এবার একটু বিষয়টা আমরা দেখি। এখানে আমি একটা চতুর্ভুজ অঙ্কন করলাম নাকি। এখন কি বলা হয়েছে? আমাদের নাম হইতেছে চতুর্ভুজের এ বি সি ডি। বইলে দিছে এদের দুইটি বিপরীত কোণ, ধরলাম এই কোণ এবং এই কোণ, তারা কেমন? সম্পূরক। মানে এর জন্য যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে এই যে বিন্দু চারটা তারা সমবৃত্ত, মানে একটা বৃত্তের মধ্যে অবস্থিত। এটা আসলেই সত্যি, কারণ আমরা কিন্তু জানি একটা বৃত্তে যদি আমি একটা চতুর্ভুজ আঁকতে পারি, এর বিপরীত দুই কোণের যোগফল অবশ্যই কিন্তু 180 হয়। তো এই দুটো 180, এই দুটো কত? 180। অবশ্যই তাইলে আমাদের এই যে এই চতুর্ভুজটা একটা বৃত্তের মধ্যে আছে। আর তাইলে এ বি সি ডি প্রতিটা বিন্দুই কেমন? সমবৃত্ত। এটা ঠিকঠাক। তারপরে এ বি সি, এ বি সি, এ বি সি এই কোণটার কথা বলতেছে। আর এইখানে যোগ দিছে এডিসি, এডিসি বিপরীত কোণের কথা বলতেছে। আমরা তো এটাই বলতেছিলাম, চতুর্ভুজের বিপরীত দুই কোণের যোগফল অবশ্যই 180 যদি সে বৃত্তের মধ্যে অঙ্কিত হয়। আবার এই দিকে আমরা বলতে পারি তারা নিজেরাই বলেছে বিপরীত দুই কোণ সম্পূরক কোণ। ঠিকঠাক, তাহলে আমাদের এই 2 নাম্বারও সঠিক। এবার 3 নাম্বার সঠিক কিনা বিষয়টা দেখি। এবিসি কই আছে আমাদের? এবিসি, এবিসি এই যে এই কোণটার কথা বলছে, তার সাথে যোগ করছে ভিসিডি এর কে আছে? ভিসিডি। এটা এই দুজনের যোগফল কি 180? হ্যাঁ, 180 হইতে পারে, কিন্তু সকল ক্ষেত্রে এমন কোনো গ্যারেন্টি নেই। যদি আমাদের চিত্রটা এই যে এইরকম একটা চতুর্ভুজ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই তথ্যটা সঠিক না। বুঝছি? যদি আবার চিত্রটি যে এইরকম হইতো, যে ভেতরে আমি একটা কি অঙ্কন করছি? চতুর্ভুজ। আমাদের আয়ত তো চতুর্ভুজে নাকি, এটা হলে যেমন ঠিকঠাক ছিল, কারণ এখানে প্রতিটা কোণে কি 90 ডিগ্রি। কিন্তু এরকম কোনো অপশন তো আমাদের দেয় নাই, আমাদের জাস্ট বলছে কি চতুর্ভুজ। তো এই জন্য আমি এই যে এই লাস্টের যে অপশন, এটা আসলে প্রকৃতপক্ষে সঠিক ধরতে পারতাছি না। তো সঠিক উত্তর হবে আমাদের 1 আর 2, সরি 1 আর 2, রোমান সংখ্যা 1 আর 2 দেওয়া আছে কয় নাম্বারে? ক নাম্বারে। তাহলে অবশ্যই আমাদের অপশন সঠিক কোনটা? ক নাম্বার। বিষয় কি পুরো বুঝাইতে পারছি? এরপরে 3 নাম্বারটা, বৃত্তের যে কোনো বিন্দুতে কতগুলি স্পর্শক আঁকা যায়? বৃত্তের যে কোনো বিন্দুতে, বৃত্তের যেই কোনো বিন্দুতে, বৃত্তের ধরো একটা বিন্দু এটাতে কয়টা স্পর্শক আঁকা যাবে? একটা। একটা বিন্দুতে একটা মাত্র স্পর্শক আঁকা যায়। স্পর্শক মানে একটা সোজা দাগ। তো এই বিন্দুতে আমি মাত্র একটা সোজা দাগে এইভাবে অঙ্কন করতে পারবো, এই যেটা। বুঝছি? তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার অবশ্যই আমাদের এই ক নাম্বার। তারপরে এরপরেরটা আমাদের দিয়ে দিছে সেট ফাংশন থেকে। সেট ফাংশন না? হ্যাঁ, সেট ফাংশন থেকে। তো একটু জায়গা নিয়ে নেই, আমাদের একটু মান বসায় দেখাইতে হইব। তুমি আগে আগে গেস করো তো, যে এইখানে যদি আমি এই সব জায়গায় পি এর পরিবর্তে -3 বসে, তাহলে এর মানটা কত বের হইব? খুবই সিম্পল একটা অঙ্ক, আমরা কিন্তু এই অঙ্কগুলো অনেক করছি না? তো দেখো এটা দিয়ে দিই, একটু শর্টকাটেই করি। এখানে পি আছে, পি কিউব প্লাস এর এ পি স্কোয়ার। বলি শর্টকাট, কিন্তু শর্টকাট দেখে আসলে মজা পাই না।
মনে হয় যে এই মনে হয় তোমরা বলবো বুঝি নাই, ঝামেলা হয়েছে, তো একটু বিস্তারিতই দেখাই দিই। আমরা সমীকরণটা পুরো তুলে নিছি, পি কিউব এ পি স্কোয়ার মাইনাসের 6p মাইনাসের 9। আমাদের এইখানে পি এর পরিবর্তে কত বসাইতে বলছে? মাইনাসের 3, তো বসাই মাইনাসের 3 উপরে আছে একটা কিউব, এখানে আছে এ মাইনাসের 3 উপরে আছে একটা স্কোয়ার 6 মাইনাসের 3 এখানটাতে আছে 9। 3 বিজোড় পাওয়ার তো মাইনাস থেকে গেল, বিজোড় পাওয়ার থাকলে মাইনাস বাদ হয় না, আর 3-এর কিউব কত? 27। স্কোয়ার আছে জোড় পাওয়ার তো মাইনাস বাদ, এটা আমাদের প্লাস, এটাও হয়ে গেছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। 3-এর উপর স্কোয়ার মানে 9, সাথে আছে একটা এ, এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3 কত হলো 18, এখানটাতে আছে আমাদের মাইনাসের 9। তো যোগ বিয়োগ করি, এখানটাতে আছে আমাদের প্লাসের 9, প্লাসের 9-এ এবার এগুলোর একটু হিসাব করি। এখানে আমাদের কি কি মান দিয়ে দিছে, ক্যালকুলেটার হেল্পে নিয়ে নেই। কি দেওয়া আছে এখানটাতে? মাইনাসের 27, তার সাথে দেওয়া আছে প্লাসের 18, মাইনাসের 9, মাইনাসের 18, এই যে এইটুক পেয়েছি, হিসাব নিকাশ করে এইটুক পেয়েছি। আবার তারা বলে দিছে আমাদের এফ অফ মাইনাস এর মান 0, এফ অফ মাইনাস 3 এর মান কত? 0 দিয়ে দিছে, আর এফ অফ মাইনাস 3 বসে আমরা এই যে এইটুক পেয়েছি, তো এইটুকের মানও কত? 0, মানে অঙ্কের মতো করে দেখাই দিলাম ডাইরেক্ট। তো এখান থেকে 9 এসে মাইনাস ছিল, ওই পাশে গিয়ে প্লাস হইব, আমাদের তো এর প্রয়োজন। 9 এই পাশে গুণ, ওই পাশে গেলে ভাগ, কেটে দিলে কত থাকে? 2। তো ফাইনালি এর মান আমরা কত জানছি? 2 কত নম্বরে আছে? ক নম্বরে। শেষ। তারপরেরটা আমাদের দিয়ে দিয়েছে 3.3 থেকে সম্ভবত, যেহেতু উৎপাদকের কথা বলছে, তাইলে আমরা এখন উৎপাদকটা একটু কইরা দেখাই। উৎপাদকে মূলত একটা মিডল টার্ম দিছে, দেখো এই ছোটোখাটো মিডল টার্ম তুমি পারো, তো সিম্পল একটা অঙ্ক। এখানে আমাদের জেড স্কোয়ার মাইনাসের 4z মাইনাসের 12 দিয়ে দিছে, তো তুলি জেড স্কোয়ার মাইনাসের 4z মাইনাসের 12। আমরা কিন্তু এটা ক্যালকুলেটারের মাধ্যমে খুব ইজিলি সমাধান বের করতে পারি। ক্যালকুলেটার হ্যাক্স দেখলেই তুমি এই টাইপের মিডল টার্মগুলি কীভাবে ভাঙে খুব সহজেই কিন্তু জানতে পারবা। তখন তোমার এমন করাও লাগবে, তুমি সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করতে পারবা। এখানে কি করবা? মূলত 12 ভাঙাইতে হবে, ভাঙায় দুটা সংখ্যা বের করতে হবে যাদের বিয়োগ করলে 4 হয়। তো আমরা জানি 6 গুণ 2 সমান হয় 12, আর 6 থেকে বিয়োগ করতে পারলে 2 বিয়োগ করতে পারলে কত পাওয়া যায়? 4। তো জেড স্কোয়ার লিখে দিলাম, মাইনাস লিখছি, বড়কে 6, তো লিখলাম 6z। এটার চিহ্ন মাইনাস, দুটোরে বিয়োগ করতে হইব, তো সেক্ষেত্রে পরেরটা চিহ্ন আমাদের প্লাস, মানে বিপরীতটা দিতে হইব। 2z দিয়ে দিলাম, মাইনাসের 12 দিলাম, z কমন যায়, এখানে z মাইনাসের 6 রইল, এখানটাতে 2 কমন যায়, z মাইনাসের 6 হইল। তো ব্যাস আমাদের অ্যান্সার আইসা পড়ছে হয়তো, বুঝছি? z প্লাসের 2, বুঝছি না? এই দুটো কমন নিছে, এখানে z প্লাসের 2 রয়েছে, লিখে দিছি। z মাইনাসের 6 কই আছে? z মাইনাসের 6, z প্লাসের 2, এই যে আমাদের গ নাম্বার অ্যান্সার, আমাদের গ নাম্বার। পরে 6 নাম্বারটা ত্রিভুজ সংক্রান্ত কিছু দেখতেছি, কি লিখে দিছি একটু পড়ি। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এত সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? আমাদের পরিমিতির একদম আমাদের প্রথম অধ্যায় 16.1 আমরা এই সূত্রটা পড়ছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √3/4 a স্কোয়ার। এখানে এ মূলত কি? এ মূলত হইতেছে আমাদের বাহুর দৈর্ঘ্য। বাহু কত? 4√2, তো বসায় দাও √3/4 ইন্টু 4√2 উপরে একটা হোল স্কোয়ার, √3 4, এখানে পাওয়া গেল কত? 16, এখানে পাওয়া গেল 2, এটা ধরে এটাকে কেটে দেই, 4 বার গেল, তো এখানে হচ্ছে 8, সাথে আছে √3, তো অ্যান্সার 8√3 আছে। কয় নাম্বারে? গ নাম্বারে। বিষয় বুঝছি, শুধু একটা সূত্র করছি, কাজ হয়ে গেছে। তারপরেরটা দিছে আমাদের 11 অধ্যায় অনুপাত, হ্যাঁ অনুপাত, আমাদের 11 অধ্যায় দিয়ে দিছে। 11 অধ্যায় দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিছে, এত এবং এত, এদের লসাগু দিয়ে দিছে, আমাদের কাছে ক্ষুদ্রতম সংখ্যা জানতে চেয়েছে। তাহলে সংখ্যা দুইটা যেহেতু অনুপাত দেওয়া আছে, সংখ্যা দুটো আমি ধরে নিই। ক্ষুদ্রতম সংখ্যা যেটা, ক্ষুদ্রতমটারে ধরলাম আমি 3x, আর বড় যেটা একটু বড় বৃহত্তম, এটা ধরে নিলাম আমি 4x। এদের লসাগু দিয়েছে, লসাগু কি 3 আর 4, তুমি লসাগু যদি করো তাহলে কি 12 পাওয়া যাবে না? এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে কি 12x হইব না? এটা আমাদের সংখ্যা দুটোর লসাগু, আর লসাগুর মান তারা দিয়ে দিচ্ছে 12, তো x এর মান অবশ্যই কত বেরোবো? 12 ভাগ 12 সমান 1। x এর মান জানা গেছে, ক্ষুদ্রতম মান কি এটা না? তো 3x মানে x এর মান হইতেছে 1, গুণ করলে কত হইব? 3 1 কে 3, তাহলে অ্যান্সার কত? 3 কত নম্বরে আছে? ক নম্বরে, বুঝছি? এরপর একটা চিত্র সংক্রান্ত জিনিস দিয়ে দিছে, এগুলো আসলে বোঝার বিষয়, ইজি, কিন্তু তুমি যদি না বোঝো সেই ক্ষেত্রে ভুল হওয়ার চান্সও অনেক বেশি। তো দেখি এটা কিভাবে করতে হইব। একটা উদ্দীপক দিয়ে দিয়েছে, বলছে এটা থেকে তুমি 8 এবং 9 উত্তর করো, ঠিক আছে? প্রথম প্রশ্নে জানছে x এর মান কত। দেখো এখানে দুটো দাগ দিছে, এখানে দুটো দাগ দিছে, এর অর্থ এই দুটো বাহু কেমন? সমান।
আবার এখানে একটা দাগ দিছে, এখানে একটা দাগ দিছে, এর অর্থ এই দুটো বাহু কেমন সমান, তো বোঝা গেল। এখন দেখো আমরা এইখানে যদি তাকাই, এখানে আছে 3x প্লাসের 8, 3x প্লাসের 8, এইটা যেই কন্ডিশনে আছে এটা কিন্তু আমাদের একটা সামান্তরিক, এটা আমাদের কি একটা সামান্তরিক। তো তুমি স্পষ্টভাবেই বলতে পারো সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান, বিপরীত কোণগুলি কেমন সমান। তো এটার মান যদি 3x প্লাসের 8 হয়ে থাকে, এটার অপোজিটে এটা আছে না, তো এই বিপরীত যে কোণ এটার মানও কত 3x প্লাসের 8ই তো হয়। বুঝছি না কি বলছি, এর একটা সামান্তরিক, তার বিপরীত কোণগুলি কেমন সমান, বিপরীত কোণ কেমন সমান। এটা যেহেতু 3x প্লাসের 8, অবশ্যই তার বিপরীতে যে কোণ আছে 3x প্লাস 8ই হইব। এখন যদি আমি পুরোটার দিকে তাকাই, এখানে আছে 2x প্লাসের 7, এখানে আছে 3x প্লাসের 8, তো তাকাও 3x প্লাসের 8 মানে আমি যে এই যেইটুক নিলাম তার সাথে প্লাস হইতেছে 2x প্লাসের 7, একটা সরল রেখা হয়ে গেছে না। আর সরলরেখাতে কত থাকে 180 ডিগ্রি, তো এখানে মূলত এই দুজনের যোগফল কত 180 ডিগ্রি। এখান থেকে আমি x এর মান উদ্ধার করবো, তাহলে 3 আর 2 কয়টা হলো 5টা x, 8 আর 7 যোগ করলে হয় 15, 15 এই পাশে যোগ ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাব বিয়োগ হয়ে গেল। তারপরে 5x, এদের যদি বিয়োগ করি কত পাওয়া যাব, বিয়োগটা যদি একটু কইরা দেখি, 180 থেকে বিয়োগ করতেছি আমি কত 15, তাহলে কত বেরোছে 165। 165 এবার আমি এবার ভাগ করবো 5 ধারা, 165 ভাগ দিলাম 5 ধারা, তাহলে কত বেরোইলো ভাগ 5 33, তাহলে x এর মান কত 33 ডিগ্রি। জানতে চেয়েছে কত নম্বরে আছে, ক নম্বরে, বুঝছি। তারপর জানতে চেয়েছে VCD এর মান কত, VCD কোণের মান কত, কই আছে VCD, VCD এই যে এটার মান না VCD। এখন তুমি বলো, আমরা যদি সোজা দুইটা দাগ দিই, সরি সোজা সমান্তরাল, এই যে সমান্তরাল দুইটা দাগ দিই, নিচে কেউ তাদের ছেদ করে, ফলে এখানে একটা কোণ উৎপন্ন হইলো, এখানে একটা কোণ উৎপন্ন হইলো, এই দুটোর কি কোণ বলে তুমি কি জানো, জানার তো কথা মনে হয়। এটার বলে আমাদের অনুরূপ কোণ। আর অনুরূপ কোণের একটা বৈশিষ্ট্য কি, তারা পরস্পর সমান, তারা পরস্পর কেমন সমান। এটার মান যদি 20 হয় এটার মানও 20, এটার মান 100 হলে এটার মানও 100। তো খেয়াল করো আমাদের এইখানে আর এই যে এইখানে যে দুটো কোণ উৎপন্ন হয়েছে, এই যে একটা দাগ বুঝো, এই যে আরেকটা দাগ, তাদের এসে সে ছেদ করলো, ফলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে আরেকটা কোণ উৎপন্ন হয়েছে। এটার মান যেহেতু 2x প্লাসের 7, তাহলে এটার মান কি এটাই হওয়া উচিত না নাকি। আর একটু আগে তুমি x এর মানটা বের করছো, x এর মান কত 33 বের করছো না, তো এখানে বসায় দাও 2x প্লাসের 7, x এর মান আমি জানি 33, তো বসায় দিলাম 33, 7, এটা কত হইলো 66, তার সাথে 7 দিয়ে দিলাম, তাহলে কত হইলো 66 যোগ 7 কত পাইছি 73, কত পাইছি 73 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত, খ নাম্বার। ইজি না, জটিল কি ছিল, তুমি জানো বুঝছো, এখন তোমার কাছে ইজি। যদি তুমি এগুলা এই ক্লাসটা না করো তাহলে তোমার কাছেও জটিল। বিষয়টা আসলে এরকম, তুমি যত সময় দিবা তত ইজি হইব, যত ফাঁকিবাজি দিবা তত জটিল হইব, সিম্পল হিসাব। তো এখানে মাত্র 9টা করছে, আরো বাকি 21টা রয়েছে, তো চলো বাকিগুলো সমাধান করি। 10 নাম্বার একটা চিত্র দিয়ে দিছে, কি জানতে চেয়েছে, ও কেন্দ্রবিষ্ট বৃত্তের এই বিন্দুতে, ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত দেওয়া আছে যার এই বিন্দুতে এটি একটি স্পর্শক, এই যে একটা স্পর্শক। VAT কত জানতে চেয়েছে, VAT এই কোণটা কত আমাদের কাছে তা জানতে চেয়েছে। খেয়াল দাও এটার ভেতরে আমাদের কিন্তু একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের এই যে এই কোণটা সি, যে কোণটা এটার মান 50 দেওয়া। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ অবশ্যই কেমন 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ এই যে কোণটা এটা অবশ্যই কেমন 90 ডিগ্রি। তাইলে এটা যদি 90 হয়, এটা যদি কত হয় 90 হয়, এখানে আছে আমাদের 50, এইখানে অবশ্যই কত হইব বাকি অংশটা। একটা ত্রিভুজে থাকে 180 ডিগ্রি, বুঝো তুমি, এটাই 90 নিয়ে নিছে, তাহলে বাকি রইল আর কত, আর বাকি 90 রইল না। এটাই নিয়ে নিচ্ছে 90 থেকে 50, তাহলে এটাই কত নিব বাকি 60, বাকি কত 40 নিব, বাকি কত নিব 40, তাহলে এই কোণটা অবশ্যই কত হবে 40 ডিগ্রি, কত 40 ডিগ্রি। কিন্তু আমার কাছে এটা তো কেউ জানতে চায়নি, আমার কাছে জানতে চেয়েছে VAT এর মান কত। কথা হইতাছে আমাদের এই বিন্দুতে যেহেতু আমি এটি স্পর্শক অঙ্কন করছি, অবশ্যই সে আমাদের এই যে AC যেটা এই ব্যাসের সাথে আমাদের এটি লম্ব আকার আছে, আর লম্ব থাকার অর্থে পুরো কোণ হইতেছে 90 ডিগ্রি। বিষয় কি বুঝাইতে পারছি, পুরো কোণ কত 90 ডিগ্রি, 90 থেকে এইটুকের মান যদি 40 হয়ে যায় তাহলে বাকিটুকের মান কত 50 না, তাহলে অবশ্যই এই কোণটার মান কত হইব 50 ডিগ্রি। কই আছে ঘ নাম্বারে। বিষয় কি বুঝাইতে পারছি নাকি জটিল মনে হয়েছে, আরেকটু বুঝাই নেই। আমাদের এটা একটা ত্রিভুজ, অর্ধবৃত্তস্থ ত্রিভুজ, কারণ এটা ব্যাস, ব্যাসের এই সাইডে আমাদের ত্রিভুজটা আঁকা হয়েছে, তাহলে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি। এটার মান তারা 50 দিয়ে দিছে, 90 50 দুইটা কোণ হয়েছে। একটা ত্রিভুজ 180 থেকে তুমি কনফার্ম জানো, 180 থেকে এর জন্য তুমি বাদ দিয়ে দাও, তাইলে বাকি কত রইলো 40 রইলো। এভাবেও তুমি করতে পারো, তাহলে এই কোণটার মান কত 40 ডিগ্রি। ঠিক আছে, আমাদের এখন এটি বিন্দুতে, এই বিন্দুতে এটি হতেছে স্পর্শক, স্পর্শক ব্যাসের সাথে অবশ্যই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে পুরো কোণটাই যে এখান থেকে ধইরা এই পর্যন্ত পুরো কোণটা হতেছে 90 ডিগ্রি। এইটুকের মান আমি যাই না গেছি 40, তাহলে বাকিটার মান কত হইব 50, তো এই জন্য অ্যান্সার কত আমাদের ঘ নাম্বার।
বুঝছি। এরপরেরটা আমাদের পরিসংখ্যান থেকে দিয়ে দিছে, কি বলছে, প্রদত্ত উপাত্তের প্রচুরক কত। প্রচুরক বের করার সূত্র কি আমরা জানি? অবশ্যই জানি। প্রচুরকের সূত্র কি? এল প্লাসের F1 প্লাসের F2 ইন্টু এইচ। সবার মান একটু বের করি। এল এর মান কত? এখানে প্রচুরক গণসংখ্যা সবচেয়ে বড় কি, যেটা না? তাহলে এটা যদি আমাদের গণসংখ্যা সবচেয়ে বড় হয়ে থাকে, এটা অবশ্যই আমাদের প্রচুরক শ্রেণী। আর প্রচুরক শ্রেণী হলে এটার মান অবশ্যই এল। তাহলে এল এর মান 41। এল এর মান কত? 41 প্লাস F1 বের করি। সবচেয়ে বড় গণসংখ্যা বা প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা, এটা থেকে আগেরটারে বিয়োগ করলে F1 পাওয়া যায়। তো 25 থেকে যদি আমি 20 বিয়োগ করি তাহলে অবশ্যই কত পাওয়া যাবো? 5। তো F1 এর মান আমি কত জানছি? 5। F1 এর মান 5 প্লাস F2 এর মান কত? এটা থেকে পরেরটারে বিয়োগ করতে হবে, বিয়োগ করি। কিন্তু এখানে তো কিছু নাই, তো আমি কারে বিয়োগ করবো? বিয়োগ করার কেউ কি আছে? নাই, তো 0। তো বিয়োগ করলে এখানে পুরো কত পাওয়া যাবো? 25 পাওয়া যাবো। তো লিখে দিলাম F2 এর মান 25। এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে এই যে এই ঘর 11 থেকে 20, শ্রেণীব্যাপ্তি কত? অবশ্যই 10। তো হিসাবটা করি, 41 এইখানে পাইলাম, এখানে উপরে হয়ে গেল 50, এখানটাতে হইল 30। ক্যালকুলেটারের হেল্প নেই, দেখি আমাদের অ্যান্সার কত দেখায়। কত? উপরে হয়ে গেল 50, উপরে হইল 50, তাই ভাগ দিতেছি কত ধারা? 30 ধারা। এটার সাথে আবার যোগ করতে হইব 41। তো ফাইনালি অ্যান্সার কত পাওয়া গেল? 4 পয়েন্ট, এই যে এইরকম 4.2.666। তাহলে 67 লিখে দিলেই হয়ে যায়। 42.667 এইরকম অ্যান্সার কাছাকাছি কে আছে? 42.67, এই যেটা কাছাকাছি। তো এটা দিয়ে দাও। বুঝছি না? সিম্পল হিসাব। অনেকেই এইখানে ঘাবড়ায় গেছো যে আমরা জানি এটার পরেরটারে বিয়োগ করলে তো F2 পাওয়া যায়। ঠিক আছে, পাওয়া যায়, কিন্তু এইখানে তো আমাদের পরে কেউ নাই, এর অর্থ বিয়োগ করার মতো কেউ নেই। 0 বিয়োগ করলে যা আছে ঠিক তাই। এই হইতেছে প্রক্রিয়া। এই ইজি জিনিস আটকে গেছে শুধুমাত্র না জানার কারণে। তারপরে 12 নাম্বার, এটা একটু অঙ্ক টঙ্ক করে দেখাইতে হইব। এটা আমাদের অনুপাতের 11 অধ্যায়ের একটা অঙ্ক দিয়ে দিছে, তো এটার জন্য একটু আমার জাগার প্রয়োজন আছে। দেখি এই ফাঁক ফুকরে দেখাই দিতেছি। এটা থেকে আমাদের এক্স এর মানটা উদ্ধার করতে হবে। তো দেখাই যেতেছে এখানে এক্স আমাদের রুটের ভেতরে আছে। রুটের ভেতরে থেকে তার যদি আমি উদ্ধার করছি, স্কোয়ার করতে হইব। তো এই লাইনে আমি ডাইরেক্ট বর্গ করে দিলাম, এ প্লাস এর ভি, এ মাইনাস এর ভি। এখানটাতে রুট, হোল রুট কত আছে? 2x প্লাস এর 4, 2x মাইনাস এর 4। ধরো আগে তুলছি, এখান থেকে আমি এক্স এর মান খুঁজতেছি। তো এক্স বের করার জন্য আমি কি করলাম? বর্গমূল করে দিলাম। এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র না? সূত্রটা কি? সূত্রটা হইতেছে আমাদের, আচ্ছা সূত্রটা একটু পরে করি। এটারে এইভাবে লিখে দিলাম, এটারে এইভাবে লিখে দিলাম, একটু পরে করি, যত ইজি করা যায় আর কি। রুটের স্কোয়ারে কাটে, এখানে 2x প্লাস এর 4 পাওয়া গেল, এখানে 2x মাইনাস এর 4 পাওয়া গেল। দেখো উপরে যে আছে নিচে কিন্তু ঠিক তাই। তাহলে আমি কিন্তু চাইলে এখানে যোজন বিয়োজন করতে পারি। কি করতে পারি? যোজন বিয়োজন করতে পারি। তো ইজিলি অঙ্কটা আরও ছোট হয়ে যাব। তো আমি যোজন বিয়োজন করতেছি, এ প্লাস এর ভি হোল স্কোয়ার প্লাস এর এ মাইনাস এর ভি হোল স্কোয়ার। এটা একটু বড় সাইজের অঙ্ক দিয়ে দিছে, বাকিগুলোর তুলনায় এটা বলতে পারি কিছুটা বড়। এখানেও সেম কাজ, 2x প্লাস এর 4 প্লাস এর 2x মাইনাস এর 4, বোঝা যায়? 2x প্লাস এর 4 মাইনাস এর 2x প্লাস এর 4। উপরেরটা লিখছি, নিচেরটা যোগ করছি যোজন, উপরেরটা লিখছি, নিচেরটা বিয়োগ করছি বিয়োজন। তারপরে নিচের লাইনে এসে পড়ি, বুঝে নিও। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এর এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা সূত্র না? কার সূত্র? 4ab। এই যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এর এ মাইনাস বি হোল স্কোয়ার, সরি 4ab না, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, কারণ মাঝের চিহ্নটাও প্লাস। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এর এ মাইনাস বি হোল স্কোয়ার, কার সূত্র? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নিচেরটা 4ab সূত্র, 4ab। এইদিকে এটার এটা কাটা, এটার এটা কাটা। তো উপরে পেলাম আমি দুইটা এক্স কয়টা হইলো? 4টা এক্স হইলো। আর নিচে 4 আর 4 যোগ করছি 8, 4 ধারা 8 কাটছি 2 রইলো। তো আমরা কি কি পাইলাম? এখানে একটু কাটাকাটি করা যায়, 2 রইলো। তাহলে উপরে পাইলাম আমি এ স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার, নিচে পাইলাম 2ab। এখানে আমি এক্স বাই 2 পাইছি, কত পাইছি? এক্স বাই 2। আচ্ছা 2 এই পাশে আছে ভাগ আকারে, এই পাশে আসলে কি গুণ হয়ে যাবো না? আচ্ছা একটা লাইন পরেই করি, জায়গা সংকট দেখে একসাথে করতে চেয়েছিলাম। এটা এই পাশে আছে কি আকারে? ভাগ আকারে, এই পাশে আসলে কি হয়ে যাবো? গুণ। তো গুণ যদি কইরা দেই তাহলে জিনিসটাকে দেখতে এইরকম দাঁড়ায় না? এ স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার, তার সাথে 2 আছে গুণ আকারে, নিচে আছে কত? আবার 2ab। 2 বাদ দিয়ে দিলাম, তাহলে এক্স এর মান কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে হইতেছে এবি। দেখো তো এরকম কেউ আছে কিনা? উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরে কত? এ স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার, নিচে হইতেছে এবি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে এবি, যে গ নাম্বার। বুঝছি, শেষ। তারপরে আবার আমাদের উদ্দীপক দিয়ে দিছে, চিত্র দিয়ে দিছে, চিত্র সংক্রান্ত জিনিস। দেখতে যত জটিলই মনে হোক, এই চিত্রের জিনিসগুলি আসলে ইজি। যদি তুমি যেমনি ভালো মতো বুঝতে পারো, দেখবা এইরকম প্রশ্ন দেখলে তোমার আরো ভালো লাগতেছে।
এখন যদি না জেনে থাকো ভয় লাগে, কিন্তু যখনই তুমি বুঝবা এই জিনিসগুলো আসলে বেশি ইজি লাগবে। তাকাও, আমাদের এই তথ্যের ভিত্তিতে 13 এবং 14 প্রশ্নের উত্তর দিতে বলছে। ঠিক আছে, বুঝলাম। এ ও বি কেন্দ্রবিষ্ট দুইটি বৃত্ত, এটা হচ্ছে এ কেন্দ্রবিষ্ট বৃত্ত, এটা বি কেন্দ্রবিষ্ট একটা ছোট বৃত্ত, পরস্পর এম বিন্দুতে বহিঃস্পর্শ করছে। কোন বিন্দুতে? তারা এম বিন্দুতে ছেদ করছে, বাইরে থেকে এম বিন্দুতে ছেদ করলো। চিত্র অনুসারে এ এম পি হইতাছে 90 ডিগ্রি। এ এম পি, দেখো এই বিন্দু থেকে একটা দাগ কাটছি না, তাইলে অবশ্যই এটা হইতেছে এই বিন্দুতে একটা স্পর্শক। এই যে পি কিউ একটা কি, তাইলে অবশ্যই একটা স্পর্শক, অবশ্যই একটা কি স্পর্শক। আর স্পর্শক ব্যাসার্ধের সাথে সব সময় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90। তাহলে এখানে অবশ্যই কত উৎপন্ন হয়েছে? 90 ডিগ্রি। আমাদের এ এম পি 90 ডিগ্রি, ঠিক আছে। আবার বলছে পিএম, কই আছে পিএম? এই যে পিএম, এই যে এই দাগটা, এই দাগটা পিএম। লম্ব কিউএম, কিউএম কই? এই যে কিউএম। না, এটা তো ভুলও সম্ভব না। লম্ব কেমন হয় নাকি? লম্ব কেমন হয় নাকি? এই যে এমন হয়? কখনোই নাই। যে এরকম হইলে লম্ব হইতো, তাহলে এটা ভুল। তাহলে একদম সিম্পল হিসাব, পরেটা যদি হিসাব নাও করি সেক্ষেত্রে আমি বলতে পারি অ্যান্সার 1 আর 3 হইব। তা আমরা চেক করে নিতেছি। এখানে বলছে এ এম পি, কই আছে আমাদের এ এম পি? এটা না, 90 ডিগ্রি। আর এখানে বলছে ভি এম কিউ, কই আছে ভি এম কিউ? যেটা, এটাও 90 ডিগ্রি। এখানে দেখো, এটা যদি 90 ডিগ্রি হয় অবশ্যই এটাও 90 ডিগ্রি। তাহলে নিচের দুইটা কি করব? তারাও তো 90 ডিগ্রি নাকি? তো ওই হিসাবে আমাদের এটাও ঠিক আছে। তাহলে 1 আর 3 সঠিক অ্যান্সার। 1 আর 3 কই আছে? খ নাম্বারে, খ নাম্বার সঠিক। তারপরে যদি এ এম 7 সেন্টিমিটার হয়, এটার জন্য একটু জায়গা প্রয়োজন আছে, এটার জন্য একটু কাজ করতে হইব। কি বলে? যদি এ এম 7 সেন্টিমিটার হয়, আমাদের কাছে এ এম এন এর ক্ষেত্রফল জানতেছে। কই আছে এ এম এন? এ এম এন, এই যে এখানে একটু আইকা দেখাইতেছি। এ এম এন, আমরা স্পষ্ট বুঝছি এটা 90 ডিগ্রি নাকি? এখানে এম এর মান তারা দিয়েছে 7, এম এর মান কত হয়েছে? 7। আবার এখানে এই কোণটা দিয়েছে 30 ডিগ্রি, এই কোণটা কত দিয়েছে? 30। আমাদের কাছে কি জানতে চেয়েছে? এটার ক্ষেত্রফল জানতে চেয়েছে। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র মনে তুমি জানো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে যেহেতু এটা আমাদের 90 ডিগ্রি, এটা আমাদের কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটার লম্ব ধরলে এটা ভূমি, এটার ভূমি ধরলে এটা লম্ব। তো এই দুটো হইল হয়েছে। মূলত আমার এ এম এর এবং এম এন এর মান প্রয়োজন। কার? এ এম এবং এম এন। আমি অলরেডি এম এর মান জানি, কোনোভাবে আমার এম এন এর মানটা বের করতে হইব। এখন এটার জন্য ঠিক আছে, আমাদের শিক্ষার্থীরা 26 যারা পরীক্ষা আছে তারা কিন্তু দশম অধ্যায় পায়নি। তোমরা কিন্তু দশম অধ্যায় অবশ্যই পাইছো। তাহলে তোমাদের মাথায় এটা কিন্তু খুব ভালো মতো কাজ করা উচিত। কারণ আমরা জানি যদি এটা আমাদের কোণ হয়ে থাকে, এটা আমাদের লম্ব, এটা আমাদের ভূমি। আমরা কিন্তু চাইলে এখন 10 এর সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। 10, এটা 30 ডিগ্রি। 10 মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব হইতেছে এ এম আর ভূমি হইতেছে এম এন। এই যেটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। 10 30 ডিগ্রির মান কত? 1/√3, 1/√3। এম এর মান তারা 7 দিয়ে দিছে, আর নিচে আছে আমাদের এম এন। আর গুণ যদি করি, এম এন এর মান আমরা কত জানলাম? 7√3। এবার একটু হাফের সাথে গুণ করে দিই। হাফ ইন্টু, আমরা একটার মান জানছি 7 আর একটার মান জানছি 7√3। তাহলে কত হইল? উপরে হয়ে গেল 7 7 49, সাথে আছে √3, নিচে আছে একটা 2, ব্যাস 49√3/2। অ্যান্সার আছে কি? 49/√3/2। এই যে ক নম্বরই অ্যান্সার, বুঝছি। 14টা হইল, আরও কয়েকটা আছে, সমাধান করি। 15 নম্বর আবার একটা সেট ফাংশনের প্রশ্ন দিয়ে দিছে। এখানে এফ অফ এক্স এর মান এটা দিয়ে দিছে x³ - 1/x³। আমাদের এই দুইটার যোগফল কত জানতে চেয়েছে। তো এফ অফ এক্স এর মান তো আমরা জানি, কিন্তু এফ অফ 1/x এর মান কিন্তু আমরা জানি না। তো প্রথম কাজ হইতাছে, যদি আমরা এফ অফ এক্স মানে এক্স এর জায়গায় একটু 1/x বসাই, তাহলে বিষয়টা দেখতে কেমন হয় একটু বের করি। তো এখানে আমরা কি পাইলাম? 1/x³ মাইনাস, আমরা এক্স এর পরিবর্তে কি বসাইতেছি? 1/x। তো এখানে কি হইব? 1/x কি বসাইছি? কিউব বসাইছি নাকি? এই যে দেখো তো বুঝছো কিনা। আমি যত জায়গায় x ছিল, এই যে এই সমীকরণে যত জায়গায় x ছিল তার পরিবর্তে 1/x বসাইছি। তো এখানে একটা x ছিল, আমি এই x এর পরিবর্তে 1/x বসাইছি, তার উপর কিউব ছিল দিয়ে দিছি, মাইনাস 1, এই যে উপরের 1। নিচে একটা x³ ছিল, x এর পরিবর্তে আমি কি বসামো? 1/x, তার উপর একটা কিউব আছে দিয়ে দিলাম। আর এটা লেখা যেই কথা, আমি প্রথমে যেটা লিখছি একই কথা, বুঝছি। এটা যদি একটু সহজ সরল বানাই, একটু বুঝে নিও, হ্যাঁ, জায়গা কম তো। উপরে আছে 1, এটা আছে ভাগ, যদি আমি গুণ চিহ্ন দেওয়া উল্টাই, আমাদের x³ চলে যাব উপরে, 1 এসে পড়বো কই? নিচে। একটু সহজ সরল ভাবেই লিখি, এই যে এটা যেই কথা এটা একই কথা। তো আমি কি করছি? উপরের 1টারে লিখছি, এটা ভাগ ছিল, গুণ আকারে আমি উল্টাই দিলাম। তো আমাদের x³ উপরে চলে গেল, নিচে এসে বললো 1, নিচের 1 তো লেখার প্রয়োজন নেই, লেখিও নেই।
ওয়ানের সাথে যদি আমি তারে গুণ করি যা আছে ঠিক তাই হইব, বুঝছি না? তো আমি এটার মান কি পেয়েছি 1/x³ মাইনাস এর x³ 1/x³ মাইনাস এর x³। এবার এই দুটো একটু যোগ করতে বলছে। এটার মান কি? এটার মান হচ্ছে এটা, এখানটাতে করি। f(x) এর মান কত? এই যে এটা দেখে দেখে তুলি, x³ মাইনাস এর 1/x³, তারপর কোন চিহ্ন আছে প্লাস দিয়ে দিলাম। f(1/x) এর মান কত? f(1/x) এর মান আমরা বের করছি এই যে এটা 1/x³ মাইনাস এর x³। একটু দেখি তো, এটা মাইনাসের এটা প্লাসের কাটা যায়, এটা প্লাসের এটা মাইনাসের কাটা যায়, তো কিছু নেই, 0। তাহলে আমাদের অ্যান্সার কত হইব? গ নাম্বার। বিষয় কি ক্লিয়ার? বুঝাইতে কি পারছি? যদি ক্লিয়ার হয়ে থাকে পরেরটার দিকে তাকাই, জায়গা একটু ভালো হইলে এই জিনিসটা আরও ইজিলি বুঝতাম। আশা কি বুঝাইতে পারছি? তারপরে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য হয়েছে 16 ডিগ্রি। ক্ষুদ্রতম কোণটি কত? এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এটা দিলে আমাদের 90 ডিগ্রি। এই দুইটা হইতেছে কোণ, ধরলাম এটা হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ, এটা আমাদের কি সূক্ষ্ম কোণ, এটার নাম হইতেছে এক্স। আমাদের এটা হচ্ছে তার থেকে একটু বড় কোণ, এই দুজনের পার্থক্য হইতেছে 16, তাইলে এটার থেকে এটা অবশ্যই 16 ডিগ্রি বেশি। দেখো তো বিষয় বুঝছো কিনা? আমাদের এটা একটা সমকোণী ত্রিভুজ, তাইলে এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। বাকি যে দুটো কোণ রয়েছে তাদের যোগফল তো 90ই হইব, কারণ একটা ত্রিভুজে থাকেই 180 ডিগ্রি। সে 90 নিয়ে নিছে, বাকি দুটো 90 হইব। তো আমি একটা চিন্তা করলাম, আমাদের এই কোণটা হইতেছে ছোট কোণ, তো এটার এক্স ধরছি, যেহেতু কোণ দ্বয়ের পার্থক্য হইতেছে 16, তাহলে বড়টা আর ছোটটার মধ্যে পার্থক্য কত? 16। ছোটটার যদি এক্স হয়ে থাকে, বড়টা অবশ্যই তার থেকে 16 ডিগ্রি বেশি হইব, তো এই জন্য এইভাবে লিখছি। আর এই দুজনের যোগফল অবশ্যই কত? বাকি 90। তো লিখে দিলাম এক্স প্লাসের এক্স প্লাসের 16 ইজ ইকুয়াল টু 90। এখানে পাওয়া গেল 2x, 90 মাইনাস 16। 90 থেকে যদি আমি 16 বিয়োগ করি তাহলে কত থাকে? সব কাজ ক্যালকুলেটরের উপর ছেড়ে দিতেছি। এখানে কত আছে? 90 মাইনাসের 60, পাওয়া গেছে কত? 74। আর 74 যদি দুই ধারা ভাগ করি তাহলে কত হয়ে যাবে? দুই ধারা ভাগ করলে 37। তাহলে এক্স এর মান কত জানলাম? 37। আমাদের কাছে কার মান জানতে চেয়েছিল? ক্ষুদ্রতম কোণের মান। ক্ষুদ্রতম কোণকে আমরা এক্স ধরছি না, আর এক্স এর মান কত? 37। তো কত? ক নাম্বার। বিষয় কি ক্লিয়ার? ক্লিয়ার হয়ে থাকলে পরেরটার দিকে তাকাই। এই পরেরটা কিন্তু খুব বেশি সিম্পল, একদম সিম্পল। এর মান ABC 3টে উপাদান দিয়ে দিছে, এটার প্রকৃত উপসেট জানতে চেয়েছে। উপসেটের সূত্র হচ্ছে 2n, যেখানে n এর মান হইতেছে 3। তো কয়টা বের হতো? 8টা। কিন্তু প্রকৃত উপসেট আমাদের এটা থেকে একটা কম হয়, মানে প্রকৃত উপসেটের সূত্র এটা থেকে একটা কম। 8 থেকে 1 চলে গেলে কত হয়? 7। তো সিম্পল হিসেবে এটার অ্যান্সার কত হইব? আমাদের খ নাম্বার 7। বিষয় কি বুঝতে পারছি নাকি কোনো প্রকার ঝামেলা আছে? ঝামেলা যদি না থাকে আমরা পরেরটার দিকে তাকাই। পরেরটাতে কি বলছে? এটা আমাদের পরিসংখ্যান দিয়ে দিছে, একটু সাজায় গুছাই লিখতে হইব, তো যেইটুক জায়গা পারি। আচ্ছা, উপরেরগুলো তোর প্রয়োজন নেই, তো উপরেগুলি ক্লিয়ার করি। এই পর্যন্ত আমরা ক্লিয়ার করতে পারি, ব্যাস এইবার সুন্দরভাবে বুঝাইতে পারি। সংখ্যাগুলির মধ্যক জানতে চেয়েছে। মধ্যক বের করতে গেলে আগে সাজায় লিখতে হবে, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। তো আমরা ছোট থেকে বড় আকারে লিখবো। প্রথমে সবচেয়ে ছোট কি? 3, তারপরে আছে 5, তারপরে আছে 6, তারপরে 9, তারপরে 11। কয়টা সংখ্যা? 1টা 2টা 3টা 4টা 5টা। আচ্ছা, মাঝখানে কি আছে? এটা না, শেষ। মধ্যক বের হয়ে গেছে, মধ্যক বের হয়ে গেছে। তার একটা সূত্র হয়, যদি তুমি চাও মানতে পারো। সূত্রটা কি? যদি বিজোড় সংখ্যা থাকে সূত্র হইতেছে n প্লাস এর 1/2 তম পদ। তম পদ। এখানে মূলত n হইতেছে এটা সংখ্যাটা, 1টা 2টা 3টা 4টা 5টা। তো 5 যোগ 1 ভাগ 2 তম পদ, এখানে হয়ে গেল কত? 6 ভাগ 2 তম পদ, মানে 3তম পদ, তৃতীয় পদ। তৃতীয় পদ কি? 1 2 3, এটা না? তো অ্যান্সার কত আমাদের? এই যে ক, 6টি। কোন ত্রিভুজের কোণগুলির অনুপাত দিয়ে দিছে? কোণগুলির অনুপাত দিয়ে দিছে। এবার আমাদের কাছে কি জানতে চেয়েছে? এটা কি টাইপের ত্রিভুজ? একদম সিম্পল হয়ে যাবে। এই যে দেখো, 1টা 2টা 3টা কোণ না? এই দুটো দেখতে কি সেম সেম না? যদি কোনো ত্রিভুজের দুটো বাহু দেখতে সেম হয় তাহলে আমরা কি বলি? সমদ্বিবাহু বলি না? এত ক্যালকুলেশনের প্রয়োজনই নেই, ডাইরেক্ট হয়ে গেল। কিন্তু একটু ঝামেলা আছে। কি ঝামেলা? আমাদের সমকোণী ত্রিভুজ সেও তো এরকম হইতে পারে, এই দুটো বাহু কি সমান হইতে পারে না? তো একটা তো খটকা রয়ে গেল, এটা কি আমাদের সমকোণী ত্রিভুজ নাকি আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ হইলে অবশ্যই অবশ্যই পিথাগোরাস মানতে হইব। কি মানতে হইব? পিথাগোরাস। পিথাগোরাস মানে কি? আমাদের অতিভুজের স্কোয়ার বাকি দুই বাহুর স্কোয়ারের সমান। তো ধরলাম এটা আমার সবচেয়ে বড় বাহু অতিভুজ, 3 এর স্কোয়ার বাকি দুই বাহুর স্কোয়ারের সমান হইতে হইব। এটা কি সত্যি? এটার মান বের হইব 9 আর এটার মান হইব মাত্র 2। দুটো কি জীবনে সমান হইব না? তাহলে বোঝা গেল সে আমাদের সমকোণী হইতে পারে না। সে তাহলে অবশ্যই কেমন? সমদ্বিবাহু। বিষয় ক্লিয়ার? নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন? এটা আমি করতেছি না, এটা তোমরাই জানো। অ্যান্সার কমেন্ট সেকশনে জানাই দিও। হ্যাঁ, কয়টা? অবশ্যই জানো। আচ্ছা যাও, বলে দিলাম 5টা, তোমরা জানতা। তারপরে
আবার সেট ফাংশন এসে পড়ছে। সেট ফাংশন থেকে তাহলে দেখা যায় ভালোই এমসিকিউ হয়েছিল। এর উপাদান দিয়ে দিছে, বি এর উপাদান দিয়ে দিছে, এ থেকে বি এর বাদ দিতে বলছে। এ থেকে বি এর বাদ দেওয়ার অর্থ কি, বি এর যে উপাদান এ এর সাথে ম্যাচ হবে তারা শুধু বাদ দিবা। এখানে 6, এই 6 এখান থেকে বাদ হয়ে যাবে। এখানে আছে 8, এখান থেকে 8 বাদ হয়ে যাবে। এখানে আছে 10, এই 10 বাদ হয়ে যাবে। তাহলে রইল কে, এখানে একটা 7 বাকি রইল, এখানে একটা 9 বাকি রইল। তাহলে কত হইব, 7 9 7 9। তাহলে আমাদের অ্যান্সার কত, খ নাম্বার 7 9। একদম সিম্পল। পরেরটা, নিচের কোনটি ক্রমিক সমানুপাতিক? ক্রমিক সমানুপাতিক মানে কি? ক্রমিক সমানুপাতিক মানে হইতাছে, একটু যদি বুঝাই, ধরো এ বি, বি সি, এই দুটো অনুপাতের মান যদি সমান হয় তাহলে তাদের আমরা ক্রমিক সমানুপাতিক বলি। ক্রমিক সমানুপাতিক বলি মানে এই যে এ বি সি, প্রথমটারে দ্বিতীয়টা দ্বারা ভাগ করছি যে রেজাল্ট বের হইব, দ্বিতীয়টারে তৃতীয়টা দ্বারা ভাগ করছি সেম রেজাল্ট বের হইব। এবার যদি একটু গুণ করি তাহলে পাওয়া যায় ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, মানে মাঝেরটার স্কোয়ার বাকি দুইটার গুণফলের সমান। মাঝেরটার স্কোয়ার বাকি দুইটার গুণফলের সমান। তো মাঝেরটার স্কোয়ার করি, 4-এর স্কোয়ার করলে 16 বের হয়, কিন্তু 3 5 হয় 15, মানে নাই, বাদ। মাঝেরটারে স্কোয়ার করি হইল 36, দুই পাশে দুইটার গুণ করি এটাও 36, তাহলে অ্যান্সার আমাদের খ নাম্বার। বাকিগুলো একটু চেক করে দেখাই দিই। এই দুটোর গুণ করছি 60 হয়েছে, আর 8টা 64, না মিলে নাই। 3 একে 3 হয়েছে, আর এটা 2 দুগুণে 4 হয়ে গেছে, মিলে নাই, তাহলে অ্যান্সার আমাদের খ নাম্বার। পরেরটা 10 এর মান দিয়েছে, কট স্কোয়ারের মান জানতে চেয়েছে। আচ্ছা 10 এর মান থেকে কটের মান বের করা এমন জটিল কিছু কি মনে তো হয় না। 10 যেই কথা, 1/cot লেখা একই কথা, 3/2 উল্টায় দিলাম, তাহলে এটা হয়ে গেল কট, এটা হয়ে গেল যা আছে ঠিক তাই, শুধু একটু উল্টায় দিব, 2 উপরে 3 নিচে। স্কোয়ার করতে বলছে, দিলাম আমরা স্কোয়ার করে, থিটা আছে দিয়ে দিও। তো এটাও স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করলে এটা বের হইলো 4, এটা বের হইলো 9, তাহলে অ্যান্সার 4/9। 4/9 কই আছে, ঘ নাম্বারে। তারপরে 5 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনক, এই ঘনক চিহ্নিত ঘনক, এই যে ঘনক, ঘনকের সব কিছু কিন্তু সমান, ঘনকের সব সমান, সব সব উপর নিচে সব সমান। তো এরকম একটা ঘনকের একটা ধার দিয়ে দিছে, মানে এক বাহুর মান দিয়ে দিছে 5 দিয়ে দিছে। আমাদের কাছে এই 3টা অপশন দিছে, কোনটা কোনটা সঠিক জানতে চেয়েছে। কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, একদম সিম্পল, √3a, যেখানে এর মান হইতেছে 5, তাহলে √3 × 5 সুন্দর করে লিখলে 5√3, তাহলে ক নাম্বার সঠিক, ক নাম্বার সঠিক। আয়তন, আয়তন হইতেছে 3টা বাহুর গুণফল, তাহলে a × a মানে a কিউব, মানে 5-এর উপরে কিউব করলে কত হয়, 125 ঘন সেন্টিমিটার, এটাও ঠিক আছে। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6 স্কোয়ার, 6টা তল, যেহেতু কয়টা তল, 6টা তল না, ঘনকের তল কয়টা, 6টা, চারপাশে 4টা, উপরে একটা নিচে একটা, 6টা। তো 6a স্কোয়ার, 6 এর মান কত, 5, 5-এর উপরে স্কোয়ার। তো এখানে আমরা কত জানলাম, এখানে আমরা জানলাম 25 নাকি, একটু গুণ করে দেখি, 25 আর 6 গুণ করলে কত হয়, 25 আর 6 গুণ করি তো 25 গুণ 6 কত পাওয়া গেছে, 150, কত দিছে, হ্যাঁ এটাও ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হইতেছে 3টাই, ঘ নাম্বার। তারপরে 25 নাম্বার কি বইলা দিছে, 25 নাম্বারে, 25 নাম্বারে তো জটিল প্রশ্ন দিয়ে দিছে, কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর ক্ষেত্রফল 10% হ্রাস পেলে তার ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। এরকম আমরা একটা অঙ্কই করছি, এরকম আমরা একটা অঙ্ক করছি, এটা অঙ্ক করে বের করা যায়, কিন্তু চাইতেছি না, শুধু একটা ছোট্ট এমসিকিউর জন্য তুমি অঙ্ক টঙ্ক শুরু করো। তো তোমার যে ছোট্ট একটা আমি সূত্র দিয়ে দিই, এই রিলেটেড কিছু যদি আসে তুমি জাস্ট একটা সূত্র মানলেই হইব। সূত্রটা কি, সূত্রটা হইতাছে 2a - a স্কোয়ার 100%, জাস্ট এটা মানলেই হয়েছে। এখানে মূলত এ দ্বারা বুঝাইছি ওই যে বাহুর কথা বলতেছিল না, একটা বাহুর কথা বলছে না, কয় পার্সেন্ট হ্রাস করছি, 10%। কোনো একটা বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে তার ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। এখানে এই যে পার্সেন্টটা থাকবে এটা তুমি এর পরিবর্তে বসাই দিবা। তো একটু ইউজ করি, 2 এর মান কত, এর মান 10, বসাই দিলাম 10, মাইনাস এটার মান কত, এটার মান হইতেছে আমাদের 10, তার উপর একটা স্কোয়ারও দিয়ে দিছে, নিচে 100 আছে, একটা পার্সেন্ট চিহ্ন আছে, দিয়ে দিলাম, এখানে হয়ে গেল 20, 10-এর স্কোয়ার কত, 100, একদম সিম্পলভাবে হয়ে যাব, হয়েও গেছে 20, এটা দিয়ে এটা কাটলে একটা কত থাকে, 1 থাকে না, লিখে দিলাম পার্সেন্ট, তাহলে কত পাইছি ফাইনালি আমি, 19%। ব্যাস, এইভাবে তুমি যেই কোনোটা বের করতে পারবে, জাস্ট তুমি এই সূত্রটা একটু মনে রাখো। হ্যাঁ, এটাও পারবো যে অঙ্কের যে খাতির ওইভাবেও তুমি পারবে, অঙ্ক আমরা করাই রাখছি, আমাদের চ্যানেলে আছে, তোমরা পরিমিতির পুরো প্লে লিস্টে পেয়ে যাবে, ডিসক্রিপশন আমি দিয়ে দিতেছি, দেখে নিও, বা একদম ক্লাসটা শেষ পর্যন্ত যাও, স্ক্রিনে এসে পড়বো, দেখে নিও। তারপরে 25টা হয়েছে, আর মাত্র 5টা আছে, ধৈর্য নিয়ে 5টা দেখো। আর এই পর্যন্ত তোমার কয়টা এমসিকিউ হইলো, 5টায় কমপ্লিট করে তারপর কমেন্ট করে জানাও কয়টা এমসিকিউ তোমার হয়েছে, লাস্ট 5টা। 26 নম্বরে কি বলছে, মিষ্টির উপরে ভ্যাট R% হলে M টাকার মিষ্টির দাম কত টাকা। কেমন প্রশ্ন এটা আবার,
আমাদের এইখানে টাকাটা হইতেছে মূলত এম টাকা, আর টাকার উপরে শতকরায় R% হারে ভ্যাট যুক্ত হয়। তাহলে মোট দামটা আসলে কত? যেমন একটা প্রোডাক্টই তুমি ধরো আড়ং থেকে কিনছো, ধরো 1000 টাকা, ওইখানে কিন্তু এক্সট্রা একটা ভ্যাট দেওয়া থাকে। তো 1000 টাকা যখন তুমি চুকাইতে যাও, 1000 টাকা না, তোমার এক্সট্রা ভ্যাট সহ সম্পূর্ণ দামটা চুকাইতে হয়, এরকম না হিসাবটা? তো আমাদের মিষ্টির দোকানের এইখানে যে হিসাবটা দিচ্ছে মূলত ওইটাই। আমাদের শতকরায় মিষ্টির উপর ভ্যাট দেওয়া লাগে R%। আমরা মিষ্টি কিনছি এম টাকার, কিন্তু এখন চুকাইতে হইব ওই ভ্যাট সহ মোট কত টাকা এটা জানতে চাইছে। তো হিসাবটা হইবে এইরকম, মোট আমাদের যেমন 1000 টাকা এর তো চুকানো লাগে, এর সাথে 1000-এর উপরে যে ভ্যাট আসছে ধরো 5%, ওইটুকু কি চুকাইতে হয় না? ফাইনালি যেটা বের হয় ওইটাই তো আমাদের মোট দাম। তো এখানে আমরা সেম কাজটাই করবো এম এর মাধ্যমে। তো আমাদের মেন টাকাটা হইতেছে এম প্লাস, আর আমরা ভ্যাট পাইছি এম এর উপরে R%। এম এর উপরে কয় পার্সেন্ট? R%। তো দেখি কি করা যেতে পারে। এম প্লাসের এর কাজ যা, গুণের কাজ ঠিক কিন্তু তাই, মানে এর যেভাবে কাজ করে গুণ একইভাবে কাজ করে। এটা অন্য হিসাব, যেন এর কাজ যদি গুণ ভাগ এর থাকে, এর কাজ প্রথমে করা লাগে, এটা অন্য হিসাব, কিন্তু যে প্রক্রিয়াটা কীরকম, তো এই জন্য আমরা গুণ দিয়ে নিলাম হিসাবের জন্য, সুবিধার জন্য। পার্সেন্ট আছে, এটার জন্য আমরা নিচে 100 দিয়ে দিলাম। এখানেও এম আছে, এখানেও এম আছে, এমটারে কমন নিলাম, এখানে একটা 1 পাওয়া গেল, প্লাস এখানে এমটার উপরে পাঠিয়ে দিই, সরি এম তো আমরা নিয়েই নিছি, তাহলে কি হইলো এখানে R100। আবার একটু হিসাবটা দেখাই, আমি এম লিখছি, এর পরিবর্তে গুণ দিছি, R%, ভাঙাইছে, তো 100 নিচে এসে পড়ছে। এইখানেও আমাদের এম আছে, এইখানেও আমাদের এম আছে, এমটা আমি কমন নিছি, তো এখানে একটা 1 রইলো, এখান থেকে তো আমি নিয়েই নিছি, R/100 রয়েছে। এবার যদি একটু লসাও করি, লসাও করলে কি হইব, নিচে 100, 1 পূর্ণ সংখ্যা, তার সাথে 100 গুণ হইব, সাথে আছে একটা R, ব্যাস। দেখি তো এরকম কিছু আছে কিনা আমাদের এইখানটাতে, m × 100 প্লাসের R/100, বুঝছি, শেষ। তারপরে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় একটি অপরটির কেমন? একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম আঁকলাম, ধর এটা কেন্দ্র, এই যে এটা একটা ট্রাপিজিয়াম আঁকলাম। ট্রাপিজিয়ামের তির্যক বাহু, সমান্তরাল বাহু সেই দুটা, মানে ধরি আমি নামকরণ যদি করি ABCD, তাহলে আমাদের এডি এবং বিসি, এডি এবং বিসি কেমন? সমান্তরাল। এই যে আমাদের এডি এবং বিসি কেমন? সমান্তরাল। আর তির্যক হইতেছে আমাদের এবি আর সিডি। এবি আর সিডির যদি তুমি বৃত্তের ভেতরে আঁকো, তাইলে সব সময় এই দুজনের সাইজ কেমন হইব? সমান, মানে এই যে এইটার এটা কেমন হইব? সমান হইব, বুঝছি? এই দুটো কেমন হইব? সমান। এটার উপরে একটা কিন্তু আমাদের উপপাদ্যের প্রমাণও আছে, যদি তোমরা এটা দেখে নিতে চাও, আগ্রহী থাকো, আমার কমেন্ট করো, আমি এটা তোমাদের দিয়ে দিব, ঠিক আছে? বুঝছি। তো অ্যান্সার কত হইব? অ্যান্সার হইব আমাদের এই যে খ নাম্বারটা, সমান। তারপরে উদ্দীপকের আলোকে 28, 29 প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকে কি দিয়ে দিছে? P - Q এর মান 6, P Q এর মান 2, এটার মান জানতে চেয়েছে। তো দেখো আমি মাইনাস থাকলে প্লাসের মান তো এমনিতেই বের করতে পারি না, বা আমি ডাইরেক্ট প্লাসের সূত্রটাও করতে পারি। P + Q হোল স্কোয়ারের সূত্র মনে আমরা জানি, মান নির্ণয়ের সূত্র কি? A - V হোল স্কোয়ার প্লাস এর 4AB, জানি না এটা? তো জানি না যদি থাকি শুধু মান বসাই দেবো। এটার মান কত? 6, এটার উপরে আছে একটা স্কোয়ার। PQ এর মানটা আমরা জানি, PQ এর মান হচ্ছে 2, তো এটা হয়ে গেল আমাদের 36, এটা হইলো কত? এটা হয়ে গেল 8। তো এখানে আমরা কত পেলাম? 44 মেবি, নাকি 44? তো অ্যান্সার কত? 44 আছে কি? ক নাম্বারই আছে। তারপর 29 নাম্বার কিউবের সূত্র করতে গেছে। কার সূত্র? কিউবের সূত্রটা মনে হয় জানি, P³ Q³ সমান A - V হোল কিউব প্লাস এর 3AB × A - এর V। এটার মান কত? এটার মান জানছি আমরা 6, 6 এর উপর একটা কিউব 3, PQ এর মান জানছি আমরা 2, এটার মান জানছি আমরা 6। একটু ক্যালকুলেটর হেল্প নেই, ক্যালকুলেটর সব কইটা দেখ। 6 কিউব, তার সাথে হইতেছে প্লাস 3 × 2 × 6, 252। অ্যান্সার কত? 252 আছে এইখানটাতে। এই যে আমাদের ঘ নাম্বারে লাস্ট একদম শেষেরটা কি বলছে? কোন ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এত আর এত, এদের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি। তো কি ঘটনা? দুইটা বাহু, তাদের মধ্যবর্তী কোণ হইতেছে 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। একটা বাহুর মান হইতেছে 4, আরেকটার মান হইতেছে 5। আমাদের কাছে কি জানতে চাইছে? ত্রিভুজটা 90 ডিগ্রি, ত্রিভুজের ক্ষেত্রফল কত? আচ্ছা, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না? তো ভূমি ইন্টু উচ্চতা দিয়ে দাও। এর দেড়ের কাছে 2 রইল, 5 দোকানে কত হয়ে গেল? 10। তো আমাদের অ্যান্সার ফাইনালি কত? 10। বুঝছি। শেষ পর্যন্ত কারা কারা দেখলা? কয়টা এমসিকিউ হইল? মিলাইছো? যদি আসলেই মিলাই থাকো কমেন্টে জানাও তো, দেখি কয়টা এমসিকিউ তুমি পারছো। যদি 25-এর উপরে গিয়ে থাকো, আলহামদুলিল্লাহ, তুমি গণিতে মোটামুটি ভালোই প্রিপারেশন নিছো। আর যদি 20-এর নিচে থাকে, তাইলে একটু চিন্তার বিষয় আছে।
তো চিন্তার কিছুই নেই, গণিত যদি একটা চমৎকার প্রিপারেশন নিতে চাও চ্যানেলের সাথেই থাকো, বন্ধুবান্ধবের সাথেও শেয়ার করে দাও, কারণ প্রতিনিয়তই আমি এরকম গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। এখন যে কথা বলছিলাম, তোমরা যদি গুরুত্বপূর্ণ ক্লাস চাও, পরিমিতি যদি সম্পূর্ণ সমাধান চাও, স্ক্রিনে যারা যারা ইউটিউবে আসো স্ক্রিনের দিকে তাকাও, একটা প্লেলিস্টে এসে পড়ছে, দেখে নিতে পারো। দেখা হচ্ছে সামনের ক্লাসে কোন বোর্ডের সমাধান চাও, কমেন্ট করতে পারো।